Dear learners, welcome to my online class. My name is Shamim Khan. I have been working as a lecturer in finance and banking. Those who are watching my video and listening my speech, I really appreciate to you all. Dear learners, today I am going to discuss about bank reconciliation, that is called a bank সমন্বয় বিবরণী. Dear learners, we are passing our present situation in crucial moment. We don't know when we shall overcome this problem. Our education minister has taken to decide online class. প্রিয় শিক্ষার্থী, দেখো আজকে তোমাদেরকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, যেটা ব্যাংক সমন্বয় বিবরণী বলা হয়। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি গত ক্লাসে নগদান বৈষম্য অনুযায়ী ব্যাংক, আমি একটু রিপিট করি আগের ক্লাসটা, যেহেতু তোমাদের যেন মেমোরিতে থাকে। যে বলছে নগদান বৈষম্য অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, এটা নিয়ে আলোচনা করছিলাম। যেটা আমরা এখানে যদি বলা হয় নগদান বৈষম্য মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, এটা নিয়ে আলোচনা করছিলাম। যে আমি পুনরায় আবার রিপিট করতেছি। দেখো একটা ব্যাংক যেটা কি করে, আর এটা হচ্ছে প্রতিষ্ঠান, যে এটা মনে করেন এই প্রতিষ্ঠান আর এটা হচ্ছে ব্যাংক। প্রিয় শিক্ষার্থী, দেখো নগদান বহি অনুযায়ী যদি ব্যাংক জমার উদ্বৃত্ত করতে হয় তখন আমাদের কি করতে হয়, তখন একটা জিনিস মাথা রাখবা, যেমন দুইটা জিনিস মাথা রাখবা। ব্যাংক যদি যোগ করো, অর্থাৎ ব্যাংকের টাকা যদি আমার বৃদ্ধি পায়, অর্থাৎ ব্যাংক যদি বৃদ্ধি পায়, অর্থাৎ আমার তো অ্যাকাউন্ট থাকবে, অর্থাৎ যে বলা যায় যে একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে যখন টাকা বাড়বে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টে টাকা যখন বাড়বে, তখন আমার নগদান বহিতে কি করতে হবে আমার জানা নাই। নগদান বহিতে যেহেতু ব্যাংকের উদ্বৃত্ত বাড়ছে কিন্তু আমার জানা নাই, তখন আমার কি করতে হবে, এই জায়গায় যোগ করতে হবে। অর্থাৎ একটা পূর্বে ঘটে গেছে যেটা আমার জানা নাই, সেটা কি করতে হবে, ব্যাংক যখন বাড়বে, অর্থাৎ ব্যাংকের আমার অ্যাকাউন্টের টাকাটা যখন বাড়বে, কিন্তু তখন কি হবে, নগদ উদ্বৃত্ত বাড়বে। আর যখন আমার টাকা ইস্যু করছি, অর্থাৎ আমার কাউকে দেনাদার অর্থাৎ পাওনাদারকে টাকাটা দিয়ে দিছে, কিন্তু ব্যাংকে কোনো টাকা পয়সা কাটে নাই, অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে টাকা যাচ্ছে না। তার মানে আমি পরবর্তীতে জানতে পারলাম এটা কি হয়েছে, টাকাটা আমার অ্যাকাউন্টে যায় নাই। সেই জন্য আমরা ওইখানে কি করব, যোগ করব। আমরা একবার বিয়োগ করছিলাম, সেটা কি করব, যোগ করব। এখন বিয়োগ করব কোনগুলো, আমরা যোগের গুলো বলছি যখন আমার ব্যাংকে, অর্থাৎ আমার অজানা ব্যাংক আমার টাকাটা সরাসরি আমার অ্যাকাউন্টে টাকাটা জমা রিসিভ করছে কোনো দেনাদার থেকে, বা ব্যাংক জমার সুদ বা বিনিয়োগের সুদ বা লভ্যাংশ বা প্রাপ্য বিল আদায়, এইগুলো যদি ব্যাংক আদায় করে বাট নগদানভুক্ত হয় নাই, তখন আমরা কি করব, যোগ করব। আর যখন দেখব যে আমার নগদান বহিতে অর্থাৎ ইস্যু করছে, অর্থাৎ আমরা পদ হিসাব বা আদার্স টাকাগুলো পরিশোধ করছি, কিন্তু ব্যাংকে কি করছে, টাকা অপারগত প্রকাশ করছে, তখন আমরা কি করব, অপারগত প্রকাশ করলে যে আমার টাকাটা যাচ্ছে না, তার মানে আমি এখানে কি করব, যোগ করব। আর যদি আমার ব্যাংকে টাকাটা পাওনাদারকে পরিশোধ করে দিয়েছে, পাওনাদার থেকে ব্যাংকে টাকাটা নিয়ে যাচ্ছে, তাহলে কি করব, বিয়োগ করব। টাকাটা বিয়োগ করব। পাওনাদার যখন টাকাটা নিয়ে যাচ্ছে বাট আমার জানা নাই, নগদানভুক্ত হয়নি, তার মানে এটা বিয়োগ। আর ব্যাংকের ধার্যকৃত চার্জ, যদি ব্যাংকের ধার্যকৃত চার্জ যেমন হচ্ছে বিয়োগ হয় কি, ব্যাংকের ধার্যকৃত চার্জ, তারপর হচ্ছে কমিশন, তারপর হচ্ছে সার্ভিস চার্জ, অর্থাৎ ব্যাংকে ভুলবশত, অর্থাৎ আমি নগদান বহিতে আমার ভুলবশত 5,000 টাকা লিখে ফেলছি, এখন দেখা গেল 4,500 টাকা আদায় হয়েছে, ভুলবশত কত, আমার নগদান বইতে 5,000 টাকা লিখছি, আগেই লিখছি, তো এখন পরে লাস্টে লিখে ভুলবশত নগদান বইতে 5,000 টাকা লেখা হয়েছে, 500 টাকা বেশি লেখা হয়েছে, তখন কি করতে হবে, নগদান বইটাকে কমাই দিতে হবে, তখন এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। আরেকটা জিনিস, আমার পাওনা অর্থাৎ আদায়ের জন্য ব্যাংকে প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু দেখা গেল যে প্রাপ্য বিলের টাকা ব্যাংক আদায় করতে পারেনি, তখন আমরা কি করব, বিয়োগ করব। পরে জানতে পারলাম যে এটা বিয়োগ করব। এই হচ্ছে আমাদের নগদান বহি মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত অথবা পাস বই বলা হয়, বা ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত কথাটি বলে। প্রিয় শিক্ষার্থী,
দেখো এখন আমি এগুলো আজকে করব, আমরা ব্যাংক সংক্রান্ত যাব না, যে ব্যাংক সংক্রান্ত পাসবই অনুযায়ী কিভাবে ব্যাংক করে। এত আগে করছিলাম যেটা কি নগদান বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বা পাসবই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, এটা কে করছে? প্রতিষ্ঠান করছে, অর্থাৎ আমরা করছি। এখন আমাদের অ্যাকাউন্টে পাসবই কি করে? ব্যাংক করে। আজকে আমরা ব্যাংকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ যেগুলো একটা জিনিস চিন্তা করবো, যেগুলো আমরা বিয়োগ করছিলাম নগদান বইতে সেগুলো কি করব? পাসবইতে যোগ করব, আর পাসবইতে যেগুলো নগদান বইতে যেগুলো বিয়োগ করছি সেগুলো পাসবইতে বিয়োগ করব। অর্থাৎ ব্যাংক আমাদের যদি ডেবিট হয়, আমাদের অ্যাকাউন্টে যদি ডেবিট হয়, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে টাকাটা আসতেছে, অর্থাৎ আমার টাকাটা আসতেছে। ডেবিট যদি যখন সম্পদ বৃদ্ধি পায় তখন হবে ডেবিট, আর সম্পদ হ্রাস পাইলে সে তখন হবে ক্রেডিট। এটা আমারও ধরে নিতে হবে, অর্থাৎ আমাদের নগদ টাকা বৃদ্ধি পাইলে হবে ডেবিট, আর নগদ টাকা হ্রাস পাইলে হবে ক্রেডিট। অর্থাৎ ব্যাংকের থেকে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে যাইলে তখন আমরা কি করব? ক্রেডিট করব, অর্থাৎ হ্রাস করে দিব। আর যদি ব্যাংকে টাকাটা বাড়ছে তখন আমরা কি করব? নগদান বইতে যোগ করব। এখন ব্যাংক কি করে? ব্যাংকের যেটা আমরা করি ডেবিট, ব্যাংক করবে ক্রেডিট। অর্থাৎ কি ব্যাংকের ডেবিট যেটা, অর্থাৎ ব্যাংক করবে ক্রেডিট, আর হচ্ছে ব্যাংকের যেটা ক্রেডিট সেটা ব্যাংক করব ডেবিট। অর্থাৎ উল্টে যাবে, অর্থাৎ যেটা আমরা আগে বিয়োগ করছিলাম সেটা যোগ করব, আর যেটা যোগ করছিলাম সেটা বিয়োগ করব। এখন প্রিয় শিক্ষার্থী দেখো, আমি কয়েকটা এন্ট্রি নিয়ে আলোচনা করব, যে এটা নিয়ে আলোচনা করব না। দেখো ফার্স্ট ওয়ান, আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে আমাদের? যদি বলা হয় নগদান বহি মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, অথবা বলবে যে পাসবই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। পাসবই অনুযায়ী ব্যাংকেরটা হচ্ছে জমাতিরিক্ত, অথবা জমাতিরিক্ত উত্তোলন। আর তখন আমরা ওইভাবে করব। এগুলো করলে তখন আমরা নগদান বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে শুরু করব। আর যদি দেখা যায় প্রশ্নে আমাদের দেওয়া আছে নগদান বহি, অর্থাৎ ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, অথবা নগদান বহি মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, এই দুইটা কথা থাকলে তখন আমরা এই স্টাইলে, এটা কে করতেছে? পাসবই করতেছে, এটা পাসবুক, এটা ব্যাংক করতেছে। এবার আসো আমরা একটু ডিটেলস যাচ্ছি, যে তোমরা যেন সহজে বুঝতে পারো। দেখো বলছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, অথবা বলছে নগদান বহি মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ জমাতিরিক্ত মানে উত্তোলন। এবার দেখো নাম্বার ওয়ান, যেগুলো যোগ হবে, অর্থাৎ যোগ, পাসবইতে যেগুলো যোগ হবে সেগুলো লিখবো, পাসবইতে যেগুলো বিয়োগ হবে সেগুলো আমরা লিখবো। দেখো বলছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যার নির্দিষ্ট তারিখ পর্যন্ত ব্যাংক কর্তৃক আদায় হয় না। অর্থাৎ আদায়ের জন্য, অর্থাৎ প্রাপ্য বিলের টাকাটা যেটা আদায় করার কথা ছিল, অর্থাৎ আমাদের নগদান বইতে কি করতাম? আমরা যোগ করতাম। এখন যেহেতু বিয়োগ করতাম, এখন বলছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক, অর্থাৎ আমাদের ব্যাংকে আদায় করবে, কিন্তু যার নির্দিষ্ট তারিখ পর্যন্ত ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ব্যাংক কর্তৃক আদায় হয়নি মানে কি হচ্ছে? আমার ব্যাংকে টাকাটা জমা হয় নাই, যেটা নগদান বইতে আমাদের জমানো হলে বিয়োগ করতাম, সেটা আমরা কি করব? এখানে যোগ করব। যেহেতু আদায় হয় নাই তার মানে এখানে ব্যাংকে যোগ। সেকেন্ড নাম্বার বলছে আদায়ের জন্য জমাকৃত প্রাপ্য বিল যার নির্দিষ্ট তারিখ পর্যন্ত ব্যাংক কর্তৃক আদায় হয়নি। অর্থাৎ আমাদের প্রাপ্য বিলটা কি করছে? ব্যাংক কর্তৃক আদায় করতে পারে না, কিন্তু আদায় করতে, এটা আমরা সম্পূর্ণ, তুমি যে ব্যাংকার হিসাবে তুমি এই হিসাবটা করবে। অর্থাৎ ব্যাংকে যেগুলো টাকাগুলো গ্রাহক পাবে সেগুলো হচ্ছে ক্রেডিট। ব্যাংক যেগুলো টাকা পাবে, অর্থাৎ ব্যাংকের নিকট গ্রাহকেরা যখন টাকা পাবে ব্যাংকের কাছে এটা কি? ক্রেডিট। আর ব্যাংক যখন টাকাটা পরিশোধ করবে ব্যাংকের কাছে এটা ডেবিট হবে। তোমরা এটা একটা জিনিস মাথায় রাখবে। এখন আমরা অঙ্কটা সম্পূর্ণ করতেছি, তোমাদের মাথায় একটু প্যাচ খাবে যে এটা কিন্তু ব্যাংক, তুমি একজন স্যারে বসে আছো, তুমি ব্যাংকার হিসাবে বসে আছো, তুমি ব্যাংকের হিসাব করতেছো, নট তোমার প্রতিষ্ঠানের হিসাব করতেছো। তো ব্যাংক যে কাজগুলো করে সেগুলো নিয়ে আলোচনা করব, তোমরা বুঝতে পারবা। দেখো বলছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত প্রাপ্য বিল, অর্থাৎ ব্যাংকে জমাকৃত প্রাপ্য বিল যার নির্দিষ্ট তারিখ পর্যন্ত ব্যাংক কর্তৃক আদায় হয় না। আদায় না হলে তুমি বলবা যে আদায় না হলে তো নগদান বইতে আমরা কি করছিলাম? বিয়োগ করছিলাম, কিন্তু পাস বইতে কি করব? আমরা যোগ করব।
এবার দেখো বলছে ব্যাংক কর্তৃক পরিশোধিত চেক যা নগদান বইতে ভুলবশত লেখা হয়নি। অর্থাৎ ব্যাংক কর্তৃক কি করছে, ব্যাংক কর্তৃক পরিশোধিত চেক যা নগদান বইতে ভুলবশত লেখা হয় নাই। অর্থাৎ ব্যাংক আমার টাকাটা কাকে দিয়ে দিয়েছে, পরিশোধ করে দিয়েছে। কাকে? পাওনাদারকে পরিশোধ করে দিয়েছে। তো পাওনাদারকে পরিশোধ করলে ব্যাংকে কি করতে হবে, ব্যাংক যোগ করবে, যেগুলো খরচগুলো সেগুলো ব্যাংক যোগ করবে। কিন্তু আমার নগদান বইতে ভুলবশত লেখা হয়নি। নগদ বইতে না লেখো, কিন্তু আমরা তো ব্যাংকে কাজ করতেছি। তো যেহেতু ব্যাংক কর্তৃক পরিশোধিত চেক যা নগদান বইতে ভুলবশত লেখা হয়নি, তার মানে এটা যোগ। তোমরা একটি থিমটা মাথায় রাখবা, যেগুলো নগদান বইতে যোগ করছিলাম সেগুলো কি করব, বিয়োগ করব, আর যেগুলো যোগ করছি সেগুলো যেগুলো বিয়োগ করছি সেগুলো যোগ করব। এটা একটু মাথায় রাখো। তারপর সেকেন্ড নাম্বার 4 তে বলছে আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যিত হয়েছে। অর্থাৎ আদায়ের জন্য চেকটি প্রত্যাখ্যান হয়েছে। অর্থাৎ আমরা প্রাপ্য বিলটি দিছিলাম ব্যাংকে, ব্যাংক কি করছে, প্রত্যাখ্যান করছে। আমরা নগদান বইতে কি করতাম, নগদান বই অনুযায়ী এটা যেহেতু প্রত্যাখ্যিত হয়েছে সেহেতু আমরা বিয়োগ করছি। এখন কি করবে, ব্যাংক যোগ করবে। যোগ, এটা আমরা কাজটা শেষ করলাম। তারপর বলছে আদায়ের জন্য জমাকৃত প্রাপ্য বিল প্রত্যাখ্যিত হয়েছে। সেম কথা, আদায়ের জন্য প্রাপ্য বিল, তারপর হচ্ছে চেক, এগুলো যদি প্রত্যাখ্যিত হয় তাহলে কি করব, ব্যাংক যোগ করবে। এটাও আমরা যোগ করছি। তারপরে দেখো ব্যাংক কর্তৃক পরিশোধিত প্রদেয় বিল। অর্থাৎ ব্যাংক কি করছে, পরিশোধ করে দিচ্ছে। কাকে? প্রদেয় বিলের টাকা, অর্থাৎ আমাদের পাওনাদারের টাকাটা পরিশোধ করে দিচ্ছে, যা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় নাই। নগদান বইতে অন্তর্ভুক্ত হয় নাই সেটা আমরা তো করবো না। আমরা কি করতেছি, একজন ব্যাংকার হিসাব করতেছি। আমরা ব্যাংকের হিসাব করতেছি। তো যেহেতু বলছে আদায়ের জন্য প্রাপ্য বিল প্রত্যাখ্যিত হয়েছে, ব্যাংক কর্তৃক পরিশোধিত প্রদেয় বিল যা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় নাই। অন্তর্ভুক্ত হয় না, পরিশোধ করে দিয়েছে ব্যাংক, কিন্তু আমাদের জানা নাই। তো ব্যাংক পরিশোধ করলে হলে কি হবে, ব্যাংকে এটা হচ্ছে ব্যাংকের জন্য ডেবিট। ডেবিট মিন্স হচ্ছে ব্যাংকের টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে যাচ্ছে। তাহলে তোমরা কি করবা, এটা কি করব, আমরা পাসবইতে যোগ করব। তারপর পাসবইতে কি করব, পরিশোধের নিমিত্তে, অর্থাৎ পরিশোধের নিমিত্তে চেক ইস্যু করা হয়েছে যা নগদান বইতে অন্তর্ভুক্ত করা হয় নাই। অর্থাৎ পরিশোধ করে দিচ্ছে, চেকটা ইস্যু করে দিচ্ছে, অর্থাৎ পরিশোধ করে দিচ্ছে, টাকাটা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় নাই, অর্থাৎ আমার টাকাটা চলে যাচ্ছে। তাহলে ব্যাংক কি করবে, ব্যাংকে ডেবিট করবে। ডেবিট করার মানে হচ্ছে ব্যাংকে যোগ করবে। ব্যাংকের এবার দেখো বাট্টাকৃত প্রাপ্য বিল, বাট্টা বাদ না দিয়ে পূর্ণ মূল্য নগদান বইতে লেখা হয়েছে। অর্থাৎ বাট্টাকৃত প্রাপ্য বিল কি করছে, ব্যাংক যদি বাট্টা করে পূর্ণ মূল্য লেখা হয়েছে, অর্থাৎ আমরা নগদান হইতে এটা কি করছিলাম, বিয়োগ করছিলাম। এটা এবার ব্যাংক বিবরণীতে কি করব, যোগ করব। এটাও আমরা যোগ করছি। তারপরে বলছে পরিশোধের নিমিত্তে ব্যাংকে প্রেরিত প্রদেয় বিল যা নগদানভুক্ত হয়নি। সেম কথা, যে পরিশোধের নিমিত্তে কি হচ্ছে, চেক দেওয়া হয়েছে পাওনাদারকে, যা নগদানভুক্ত হয় নাই। তার মানে হচ্ছে নগদানভুক্ত হোক না, আমাদের থিমটা রাখতে হবে, যেহেতু নগদানভুক্ত হয় নাই তার মানে এটা প্রদেয় বিলের টাকাটা পরিশোধ করে দিচ্ছে, তার মানে আমাদের এটা যোগ করতে হবে। তারপর বলছে ব্যাংকের ধার্যকৃত চার্জ যা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। অর্থাৎ ব্যাংকে ধার্যকৃত চার্জ বলতে আমাদের যে এই অ্যাকাউন্টে একটা চলতি হিসাব আছে যেটাকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট, সেটা কি করায়, ধার্যকৃত চার্জের টাকাটা কি করছে, পরিশোধ করে দিচ্ছে, মানে চার্জ কেটে রাখি দিচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, এটাও কি করতে হবে, যোগ করতে হবে। তো আমরা যোগগুলো আলোচনা করলাম যে ব্যাংক বিবরণ মোতাবেক ব্যাংক জমা বা নগদান বই মোতাবেক এটা একটা লিখি, হেডলাইন লিখলাম, এগুলো যোগ করি এই জায়গাতে আনসার। প্রিয় শিক্ষার্থী দেখো, এবার বলছে বিয়োগ কোনগুলো, ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক নির্দিষ্ট তারিখ পর্যন্ত পরিশোধ হয় নাই। ইস্যুকৃত চেক বলতে কি বোঝাচ্ছে, ইস্যুকৃত চেক বলতে যে চেকটা ইস্যু করা হয়েছে সেটা কি হয় না, পরিশোধ করা হয় নাই। তো দেখো ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক নির্দিষ্ট তারিখের মধ্যে পরিশোধ হয় নাই। তো ইস্যুকৃত চেকটি পরিশোধ করা হয় নাই, দ্যাট মিন্স আমার কি করতে হবে, যেটা
আমরা নগদান বহিতে কি করছিলাম, যোগ করছিলাম। এখন ব্যাংক বইতে কি করব, এটা বিয়োগ করব। যেহেতু আমাদের অ্যাকাউন্টে টাকা যদি জমা হয় ব্যাংক কি করে, সিআর করে, অর্থাৎ ক্রেডিট করে। আর আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা গেলে ব্যাংকের এটা ডেবিট। ঠিক আছে, তো দেখো এটা সেম ভাবে করলাম। বলছে পরিশোধের জন্য প্রেরিত প্রদেয় বিল যার নির্দিষ্ট তারিখ পর্যন্ত ব্যাংক কর্তৃক আদায় হয়নি, অর্থাৎ পাওনাদারকে টাকাটা দিয়ে দিছে পরিশোধ করার জন্য, ব্যাংক কি করছে, আদায় করতে পরিশোধ করে নাই। তার মানে ব্যাংকের এটা কি হবে, ব্যাংকের করে বিয়োগ হবে। তো আমরা একটা দুটো জানলাম। দেনাদার কর্তৃক, দেখো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি, অর্থাৎ দেনাদার আমাদের এই ঘরে টাকা জমা দিছে, এই ঘরে টাকা জমা দিলে এই লোকটা হিসাব করবে, এই লোকটা হিসাব করবে মানে সিআর লিখবো, ক্রেডিট লিখবো। যখন আমাদের দেনাদার, তোমাদের একটা एग्जांपल দিয়ে বুঝাচ্ছি, দেনাদার অর্থাৎ দেনাদার টাকাটা কোথায় দিছে, আমাদের এই অ্যাকাউন্টে টাকাটা জমা দিছে। তো ব্যাংক ম্যানেজার হিসাব করবে সিআর, সিআর মানে আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করছে। ক্রেডিট করার অর্থ হচ্ছে ওনার অ্যাকাউন্ট থেকে বিয়োগ। এটা লিখছে দেনাদারের জন্য প্রেরিত প্রদেয় বিল যা নির্দিষ্ট তারিখ পর্যন্ত ব্যাংক কর্তৃক পরিশোধ হয় নাই, অর্থাৎ না দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় নাই। তার মানে এটা সিআর হবে। সিআর মাইনাস হচ্ছে আমাদের টাকাটা জমা দিচ্ছে, এটা একটু বুঝতে হবে। তারপরে হচ্ছে কারবারে দেনাদার থেকে ব্যাংক কর্তৃক সরাসরি আদায় যা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় নাই। তার মানে দেনাদার কোথায় দিছে, সরাসরি ব্যাংক আদায় করছে, ব্যাংক আদায় করলে কি হবে, সিআর করবে। ব্যাংকের হিসাব হচ্ছে সিআর মানে বিয়োগ, আর আমাদের অ্যাকাউন্টে টাকাটা জমা দিছে, আমরা করি ডেবিট, যেটা আমাদের টাকাটা বাড়লে আমরা কি করব, ডেবিট করব। কিন্তু ব্যাংক কি করে, ক্রেডিট করে। ব্যাংক আমাদের যেটা ডেবিট হবে ব্যাংক করে হবে ক্রেডিট, ক্রেডিট মানে বিয়োগ, আর আমাদের যেটা ক্রেডিট হবে ব্যাংকের হবে সেটা ডেবিট, ডেবিট অর্থাৎ ব্যাংকের এটা যোগ, অর্থাৎ আমাদের বিয়োগ, আমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে যাচ্ছে বিয়োগ, কিন্তু ব্যাংকার কি করে, ডেবিট করে। প্রিয় শিক্ষার্থী দেখো, এবার বলছে ব্যাংক কর্তৃক সরাসরি আদায়কৃত প্রাপ্য বিল যা অন্তর্ভুক্ত হয়নি, সেম কথা, এটা আমরা বুঝতে পারছি। তারপর হচ্ছে ব্যাংক কর্তৃক মক্কেলের নিকট থেকে আদায়কৃত প্রাপ্য বিল যা অন্তর্ভুক্ত হয়নি, অর্থাৎ মক্কেল মানে হচ্ছে একজন আমাদের মক্কেল। যেমন লয়ারের কি থাকে, মক্কেল থাকে, মক্কেল মানে হচ্ছে দেনাদার অর্থাৎ কাস্টমার। তো কাস্টমার থেকে যেহেতু প্রাপ্য বিল আদায় করছে যা অন্তর্ভুক্ত হয় নাই, তার মানে আমরা এটা বিয়োগ করব। এটা বিয়োগ করবে কে, ব্যাংক বিয়োগ করবে। তারপরে হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক বা প্রাপ্য বিল যা অন্তর্ভুক্ত হয় নাই, এটাও বিয়োগ। তারপর হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক বা প্রাপ্য বিল যা ভুলবশত কম লেখা হয়েছে, আদায়ের জন্য জমাকৃত চেক বা প্রাপ্য বিল যা নগদান বহিতে ভুলবশত কম লেখা হয়েছে, অর্থাৎ ব্যাংকে কম লেখা হয়েছে, দ্যাট মিন্স হচ্ছে আমাদের টাকাটা কি হচ্ছে, যাচ্ছে না, তার মানে এটা বিয়োগ। এবার দেখো ব্যাংকে মঞ্জুরকৃত সুদ যা নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি। ব্যাংকে মঞ্জুরকৃত সুদ হলে কি হয়, আমাদের অ্যাকাউন্টে টাকাটা জমা হচ্ছে, আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হলে ব্যাংক কি করে, এটাকে সিআর করে রাখে। তোমাদের সহজ কথা একদম সহজভাবে বোঝানোর জন্য একটা হচ্ছে আমরা নগদান বইতে আমাদের ডেবিট করলে ব্যাংক করে ক্রেডিট, ব্যাংক করবে ক্রেডিট, আর নগদান বহিতে ক্রেডিট করলে ব্যাংক করবে ডেবিট। অর্থাৎ আমার অ্যাকাউন্টে, তোমরা বুঝো, আমার অ্যাকাউন্টে টাকাটা জমা দিলে অর্থাৎ আমাদের সম্পদ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, দ্যাট মিন্স আমরা ডেবিট করছি। যখন আমরা করব যে আমার টাকাটা ব্যাংকে কি হচ্ছে, জমা হচ্ছে বা আমাদের টাকাটা বৃদ্ধি পাচ্ছে, যখন এটা কি করে, নগদান বহি করে। আর যখন আমাদের টাকাটা এই অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে যাচ্ছে অর্থাৎ হ্রাস পাচ্ছে, তখন আমরা কি করি, বিয়োগ করি। আর ব্যাংক ম্যানেজার কি করবে, এটা তো নগদান বই স্টাইলটা বুঝছো, যেটা নগদান বইতে ডেবিট হয় এটা, তারপরে হচ্ছে ব্যাংকে টাকাটা বৃদ্ধি পেলে যোগ করতাম, টাকাটা হ্রাস পাইলে কি করছে, বিয়োগ করছে। আবার অপরিবর্তিত অর্থাৎ পাওনাদারকে যদি টাকাটা দিয়ে দিচ্ছে কিন্তু পরিশোধ করা হয়নি, অপরিবর্তিত রয়েছে, সেটা আমরা যোগ করব। আর অর্থাৎ ওই যা পূর্বের ঘটনাটাকে নিয়ে আমরা আলোচনা করব, পূর্বে যেটা বিয়োগ করছে সেটা যোগ করব, পূর্বে যেটা যোগ করছে সেটা বিয়োগ করব, ব্যাংকের সাথে রিলেটেড। এবার দেখো নগদান বহি, যেটা আমরা নগদান বহিটা বুঝছি। এবার ব্যাংক ম্যানেজার কি করছে, আমাদের নগদান বহিতে যেটা ব্যাংক ম্যানেজার যেটা বিয়োগ করছে সেটাকে করব ডেবিট, আর যেটা ডেবিট ছিল সেটাকে কি করব, কি ক্রেডিট।
ক্রেডিট মিন্স হচ্ছে আমাদের টাকাটা জমা আছে, আর ডেবিট করার অর্থটা হচ্ছে আমাদের খরচটা হয়ে গেছে ডেবিট। তো প্রিয় শিক্ষার্থী, আমরা চারটা আশা করি বুঝাইতে পারছি। তোমরা এই চারটা যদি এটা পাস বই অনুযায়ী তোমরা যদি একটা বুঝো তাহলে কি হবে, পাস বই অর্থাৎ নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত যদি বলা হয়, আগেরটা যদি যোগ ছিল সেটাকে কি করবা, বিয়োগ করবা ব্যাংক পাস বইতে, আর বিয়োগেরটাকে কি করবা, যোগ করবা কোনটা, পাস বইতে। এই জিনিসটা তোমাদের মাথায় রাখবা। আরেকটা হচ্ছে উভয় যে, সেটা আমি নেক্সট ক্লাসে করব। এখন আমি চলে যাচ্ছি ডিরেক্টলি অঙ্কতে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি ডিরেক্টলি অঙ্কতে যাচ্ছি। তোমাদের পূর্বে একটা ক্লাস নিয়েছিলাম যে যেটা যোগ করতাম সেটা এগেইন বোঝাচ্ছি। তোমরা যেহেতু অনেকে আমার স্টুডেন্টগুলো বলতেছে স্যার এই চ্যাপ্টারটা একটু কম বুঝি, সেই জন্য দেখো নগদান বহি, নগদান বহি অনুযায়ী করলে অর্থাৎ আমার অ্যাকাউন্টে, অর্থাৎ আমার কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে চলতি হিসাব। তো কারেন্ট অ্যাকাউন্টে আমার যদি টাকা বাড়ে, অর্থাৎ আমার যদি টাকা বাড়ে, অর্থাৎ আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়েছে, তখন আমরা কি করব, যোগ করব। নগদান বহিতে লেখা হয় নাই, কিন্তু দেনাদার কর্তৃক আদায় হয়েছে, অর্থাৎ আমার ব্যাংকে 500 টাকার জায়গা আরো 500 টাকা যুক্ত হয়েছে, এই টাকাটা কি করব, আমরা যোগ করব, যেহেতু আমরা জানি না। সেকেন্ড নাম্বার হচ্ছে আমাদের ইস্যুকৃত চেক, যেটা আমরা বিয়োগ করতাম, ইস্যুকৃত চেক কি হয়েছে, প্রত্যাখ্যিত হয়েছে, যেটা এখান থেকেও টাকাটা যায়নি, তার মানে এটাও কি করব, যোগ করব আমাদের নগদান বহিতে, যেহেতু আমাদের এখান থেকে মাইনাস হচ্ছে না। আবার ব্যাংকে মঞ্জুরকৃত সুদ, একটা জিনিস মনে রাখো, সুদ, প্রাপ্য বিল, বিনিয়োগের সুদ, এগুলো কি হবে, যোগ করব। বিয়োগ করব কি, ধার্যকৃত চার্জ, ইস্যুকৃত বা পদবি বিলের টাকা পরিশোধ করলে তখন আমরা নগদান বহিতে বিয়োগ করব। এটা আমাদের নগদান বহি। এই বহিটাকে করে প্রতিষ্ঠান করে, আর এই ব্যাংকে এটা প্রতিষ্ঠানেরটা করছে, আমরা বুঝতে পারছি। এবার আসো যে আমাদের ব্যাংক বিবরণী অনুযায়ী কি করা হয়। ব্যাংক কি করে, যেটা আমাদের ডেবিট ছিল, ব্যাংক যেটা আমাদের ডেবিট ছিল, যেটা আমাদের ক্রেডিট ছিল, অর্থাৎ ডেবিটেরটা হবে ক্রেডিট আর ক্রেডিটেরটা হবে ডেবিট। অর্থাৎ আমাদের যেগুলো বিয়োগ করছি সেগুলো এখানে যোগ হবে, আর আমাদের যেগুলো যোগ করছি সেগুলো আমাদের বিয়োগ হবে। এটা তোমাদের প্রথমটা বুঝলে এটা ক্লিয়ার হবে, বুঝতে পারবা। এবার চলো আমরা 2018 সালে ঢাকা বোর্ড, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড গত ক্লাসে একটা অঙ্ক করাইছিলাম, সেটা তোমরা বুঝতে পারছো কেমনি আমরা যোগ বিয়োগ করছি। সেই রকম একটা নমুনা দিয়ে ফার্স্ট বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এই আলোকে আমি যেহেতু করাইছি সেহেতু আর চারটা বুঝে দিচ্ছি, সেহেতু আমরা অঙ্কটা করব। তো দেখো আমরা এখানে নাম লিখব, যেটা একটা অঙ্ক দিয়ে তোমরা বোঝাচ্ছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেখো এইখানে প্রশ্নটা দেওয়া আছে, একটু খেয়াল করো। কালকে গত ক্লাসে করাইছিলাম, বলছে 2017 সালে 31 মার্চ তারিখে সমীহ রহমান তথ্যবলী এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এটা নগদান বহিতে আগে ছিল, নগদান বহি অনুসারে সেটা আমি করাইছিলাম, সেটা বাদ। এখন বলছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 44,000 টাকা। পাস বই অনুযায়ী 44,000 টাকা, অর্থাৎ পাস বই অনুযায়ী 44,000 টাকা, আমরা এই জায়গায় 44,000 টাকা লিখবো। দেখো এবার আমাদের বলছে 3,000 টাকার প্রাপ্য বিল, একটি 2400 টাকার ব্যাংক বাট্টা করা হয়েছে, যা মেয়াদ শেষ হওয়ায় বিলটি প্রত্যাখ্যিত হয়েছে। সেটা আমরা কি করব, এটা যোগ করব, পাস বইতে যেটা প্রত্যাখ্যিত এটা যোগ করব, তারপরে এটা যোগ করব, তারপরে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয় নাই, এটা তারপর পাস, এটা যোগ, তারপর হচ্ছে এটাও যোগ। তার মানে যোগগুলো আমরা চিনতে পারছি। ফার্স্ট ওয়ান হচ্ছে, দেখো বলছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, তো আমরা লিখি পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, যেহেতু আমরা পাস বই করতেছি, তাহলে এইখানে প্রশ্নটা আমরা এই জায়গায় একটু
এটা লিখি পাস বহি অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত বা নগদান বহি মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত নগদান বহি মোতাবেক নগদান বহি মোতাবেক ব্যাংক জমাকৃত কত ৪৪,০০০ টাকা লিখলাম আমরা। তারপরে সেকেন্ড নাম্বার বলছে ৩,০০০ টাকা প্রাপ্য বিল একটি ২৪০০ টাকায়। আমরা এটা প্রশ্নটা বলছে ৩,০০০ টাকার একটি প্রাপ্য বিল ২৪০০ টাকায়। দেখো প্রশ্নটা বুঝাচ্ছি একটু কষ্ট। বলছে ৩,০০০ টাকার একটি প্রাপ্য বিল, ৩,০০০ টাকার প্রাপ্য বিল একটি ২৪০০ টাকায় ব্যাংক পাট্টা করা হয়েছে, অর্থাৎ ব্যাংকে বাট্টা করে ২৪০০ টাকা জমা দেওয়া হয়েছে। মেয়াদ শেষ হওয়ায় বিল প্রত্যাখ্যাত হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। অর্থাৎ প্রাপ্য বিলটা আমরা ভাবছিলাম যে টাকাটা ব্যাংকে জমা হয়েছে, সেটা একবার যোগ করছিলাম। যেহেতু ব্যাংকে টাকাটা জমা হয়নি, প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসছে, সেটা কি করব? বিয়োগ করব। সেটা আমরা কি করব? নগদান বইতে বিয়োগ করতাম, সেটা এখন পাস বইতে কি করব? যোগ করব। তাহলে আমরা এই কথাটা কি লিখতে পারি? প্রত্যাখ্যাত যোগ ১ নাম্বার প্রত্যাখ্যাত বা যেটা আমরা প্রত্যাখ্যাত বাট্টাকৃত প্রাপ্য বিল, প্রত্যাখ্যাত বাট্টাকৃত প্রাপ্য বিল নগদান বইতে লেখা হয় নাই, যা তোমরা ছোট করে লিখবা যেন বুঝতে পারো। নগদান বইতে লেখা হয়নি। কত টাকা? ৩,০০০ টাকা। এখানে আমরা ৩,০০০ টাকা লিখব। তারপরে প্রশ্নটা বলছে, দেখো একটু, তারপরে বলছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ৩,০০০ টাকা। তো সেটা আমরা কি করতাম? নগদান বইতে সেটা বিয়োগ করছে। এখন ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, সেটা আমরা কি করব? যোগ করব। নাম্বার 2, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, কত? ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ৩,০০০ টাকা। তারপরে প্রশ্নটা হচ্ছে 3 তারিখ এবং 5 তারিখে। দেখো আমাদের 5 তারিখে বলছে ব্যাংক কর্তৃক ৬৬০০ টাকা একখানা বিলের বিপরীতে ৬০০০ টাকা আদায় হয়েছে, অর্থাৎ ব্যাংকে ৬০০০ টাকা আদায় করছে। তার মানে আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করছে কত? ৬৬০০ টাকা। কিন্তু বিপরীতে ৬০০০ টাকা ক্রেডিট করার কথা ছিল ৬০০০ টাকা, সেটা করছে ৬০০০ টাকা। কিন্তু আমরা নগদান বইতে কত লিখছি? সম্পূর্ণ মূল্য লিখে দিচ্ছি। তার মানে ব্যাংকে কি করছে? ৬০০ টাকা কম লিখতে হবে, অর্থাৎ ৬০০ টাকা যেহেতু ব্যাংক করে নাই, সেহেতু ব্যাংক কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে নাম্বার কত? এটা হচ্ছে 2, 3, 5। আমরা এখানে লিখব 2, 3, 5। অর্থাৎ এটা কি লিখব? আদায়কৃত প্রাপ্য বিলের নগদান বইতে বেশি লেখা হয়েছে। আদায়কৃত প্রাপ্য বিল নগদান বইতে বেশি লেখা হয়েছে। নগদান বই বেশি লেখা হয়েছে। কত টাকা? ৬০০ টাকা। তারপরে প্রশ্নটা হচ্ছে ব্যাংকের ধার্যকৃত চার্জ বলছে ১,০০০ টাকা। ব্যাংকের ধার্যকৃত চার্জ 6 নম্বরে এন্ট্রিতে আছে
তাহলে ধার্যকৃত চার্জ আমরা সংক্ষেপে লিখি ধার্যকৃত চার্জ 1000 টাকা। তারপর বলছে ব্যাংকে পাওনাদারকে 6000 টাকা পরিশোধ করা হয়েছে যা নগদানভুক্ত হয়নি। অর্থাৎ ব্যাংক কি করছে, পাওনাদারকে 6000 টাকা পরিশোধ করছে যা নগদানভুক্ত হয়নি। তার মানে পরিশোধ করলে ব্যাংক কি করছে, এটা হচ্ছে নাম্বার 7 কি করছে 6000 টাকা পাওনাদারকে পরিশোধ। পাওনাদারকে পরিশোধ যা নগদানভুক্ত হয় নাই। কত টাকা, 6000 টাকা। তাহলে আমাদের ওইটা কত ছিল, 3 এ 3 এ 6, 6 একে 7, 6 7 13, 13600 টাকা। 13600 টাকা হচ্ছে কি আমাদের যোগ। তার মানে 44000 আর 13600 যোগ করলে আমাদের হয় 58000 টাকা, 44400 টাকা। সরি 44400 টাকা ছিল পার্ট বইতে। তাহলে আমাদের হয় 54000 টাকা। দেখো এবার বিয়োগগুলো আমরা লিখবো। ফার্স্ট ওয়ান বিয়োগগুলো কি, বিয়োগগুলো হচ্ছে আমি একবারে দেখাইছি যেন তোমরা বুঝতে পারো। বিয়োগগুলো হচ্ছে ব্যক্তি যেহেতু চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, 11400 টাকা এটা বিয়োগ পাস বইতে। তারপর হচ্ছে তারপর বলছে কি মঞ্জুরকৃত সুদ, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে সেটাও কি করব, বিয়োগ করব, সেটাও বিয়োগ। তারপর বলছে ব্যাংক লভ্যাংশ আদায় 6600 টাকা যা নগদানভুক্ত হয়নি, সেটাও কি করব, বিয়োগ করব। অর্থাৎ নগদান বহিতে যেগুলো যোগ করতাম সেগুলো কি করব, বিয়োগ করব। ফার্স্ট ওয়ান আমি লিখে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, এটা নাম্বার হচ্ছে 4। চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। ভাঙা হয় নাই। কত, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, এটা হচ্ছে টাকাটা হচ্ছে 11400 টাকা। তারপর হচ্ছে নাম্বার 6। নাম্বার 6 বলছে মঞ্জুরকৃত সুদ, সুদ মঞ্জুর ব্যাংক কর্তৃক। অর্থাৎ ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, এটা লিখলে হয় ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। কত টাকা ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর হচ্ছে 1000 টাকা। আমরা ব্যাংকের দিল ইচ্ছা যেহেতু একবার বিয়োগ করতেছে সেটা। তারপর হচ্ছে 8 ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। লভ্যাংশ আদায় কত, 6600 টাকা, 6600। টোটাল যোগ করলে হয় আমাদের 19000 টাকা, এটা বিয়োগ। 54 থেকে 19000 বাদ দিলে হয় 39000 টাকা, 39000। দেখো এখানে যদি পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বা নগদান বহি মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত কথাটা বলি, তখন আমরা কি লিখবো, ফার্স্ট বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, এটা লিখবো ফার্স্ট বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। পাস বহি অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। নগদান বহি অনুযায়ী ব্যাংক
জমার উদ্বৃত্ত। এই টাকাটা হচ্ছে আমাদের পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত হয়, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এখানে যদি একটা পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বলছে, তাহলে আমরা কি লিখবো? পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত। এখানে ব্যাংক জমা উদ্বৃত্ত হলে এখানে ব্যাংক জমা অতিরিক্ত। এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত বললে আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কথাটি লিখবো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ৩য় অধ্যায়, যেটাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী, তোমরা মাথায় রাখবা। এটা তোমরা সহজে বুঝতে পারছো, সেটা নিয়ে আর আলোচনা করতেছি না। মাথায় রাখবা এই জিনিসটা, যেটা তোমাদের অনেক স্টুডেন্টের প্রবলেমটা হয়, এটা ব্যাংক রিকনসিলিয়েশন অর্থাৎ নগদান বহিতে। অর্থাৎ তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে নগদান বহিতে যেটা আমরা যোগ করতাম সেটা ব্যাংক বহিতে কি করব? বিয়োগ করব। এটা নগদান বহিতে যেটা যোগ করতাম সেটা ব্যাংক বহিতে বিয়োগ, আর নগদান বহিতে যেটা বিয়োগ করতাম সেটা ব্যাংক বহিতে যোগ। এটা যদি মাথায় রাখো, অর্থাৎ আমার টাকাটা কি হচ্ছে? ব্যাংকে জমা হচ্ছে। এটা মুছে দিচ্ছি যেন তোমরা একটু সহজে বুঝতে পারো যে নগদান বহিতে যেটা যোগ করতাম, অর্থাৎ আমার অ্যাকাউন্টে টাকা যদি জমা হয় কিন্তু আমার জানা নাই, তখন আমরা নগদান বহিতে সেটা যোগ করি। আর আমার মোট অ্যাকাউন্টে টাকা যদি বাড়ে বা অপরিবর্তিত থাকে, তখন আমরা কি করব? যোগ করব। অর্থাৎ অ্যাকাউন্টে টাকা বাড়লে যোগ। এটা হচ্ছে নগদান বহি অনুযায়ী। নগদান বহি অনুযায়ী যদি করি, যখন আমার অ্যাকাউন্টে টাকা বাড়লে সেটা কি করব? যোগ করব, কিন্তু আমার জানা নাই। আবার কি হচ্ছে? নগদান বহিতে আমরা পাওনাদারকে টাকা পরিশোধ করছি, কিন্তু কি করছে? আমার ব্যাংকের টাকাটা অপরিবর্তিত রয়েছে। অপরিবর্তিত থাকলে সেটাও কি করব? যোগ করব। অপরিবর্তিত রয়েছে, যেটাও কি করব? যোগ করব। বিয়োগ করব কি? আবার কি হবে? ব্যাংকে যদি জমা, সুদ বলা হয়, প্রাপ্য বিল আদায়, সরাসরি এগুলো কি করব? যোগ করব নগদান বহিতে। আর বিয়োগ করব কি? ব্যাংকে ধার্যকৃত চার্জ, সার্ভিস চার্জ অর্থাৎ পদে বিলের টাকা পরিশোধ করছে, ইস্যুকৃত চেক পরিশোধ করছে। অর্থাৎ আবার অনেক সময় কি হয়? প্রাপ্য বিলের টাকা বেশি আদায় করছে, এই নগদান বইতে বেশি লেখা হয়েছে, তাহলে এটা কি করব? কমায় দিব। অর্থাৎ প্রাপ্য বিল হচ্ছে আমার ব্যাংকে ৫,০০০ টাকা আদায় হয়েছে, কিন্তু আমরা নগদান বইতে বলে দিছে নগদান বইতে ৫,৫০০ টাকা বেশি লেখা হয়েছে, অর্থাৎ ৫০০ টাকা বেশি লেখা হয়েছে। তখন আমরা কি করব? এটাতে বিয়োগ করে দিব, অর্থাৎ ৫০০ টাকা কমায় দিব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই জিনিসটা নগদান বইতে যেটা যোগ হয় পাস বই অনুযায়ী সেটা বিয়োগ, আর যেটা বিয়োগ হয় সেটা পাস বইতে যোগ। তো আজকে এই পর্যন্ত তোমাদের ক্লাসটা এখানে সমাপ্ত করলাম। যেহেতু আগামী ক্লাসে আমরা করব, যেটা উভয়ের বা শুদ্ধকরণ নিয়ে আলোচনা করব।